মুখ্যমন্ত্রীকে একজনই চিঠি দিয়েছেন, তিনি হলেন বিধানসভার ওই 294 জনের মধ্যে একজনই বিধায়ক, তিনি নওশাদ সিদ্দিকী। আজকে নওশাদ সিদ্দিকী আওয়াজগুলো তুলছেন বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে আইএসএফ এর জন্য একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয়েছে। আইএসএফ এর দিকে মানুষ আকৃষ্ট হচ্ছেন এবং আপনাদের বিধায়ক আইএসএফ এর নেতৃত্বরা আপনারা জানেন যে তারা শুধুমাত্র কথায় ভালো ভালো কথা বলছে এমনটা নয়। আপনাদের বিধায়ক নিজে 42 দিন জেল খেটেছেন। তিনি জেল খেটেছেন বলে তিনি খুব ভালো করে জানেন যে লড়াই করতে গেলে জেলে যেতে হয়, আর জেলে গেলে একবার সে লড়াইয়ের শক্তি আরো অনেক বেড়ে যায়। আজকে আপনারা খুব বেশি দেখবেন না যে পার্টি করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে তো অনেকেই জেলে যায়, কিন্তু কোন বিধায়ক আছে বলুন তো যিনি জেল থেকে বেরোনোর পর তাদেরকে সংবর্ধনা দেন? আমরা দেখি এরকম কোনো বিধায়ককে? আজকে নওশাদ সিদ্দিকী আমাদের সেই রাস্তা দেখিয়েছেন। সেই রাস্তায় আমাদের এই শিক্ষাই দেয় যে জেল হয়, গুলি চলে, কেস দেওয়া হয়, যা হয় হোক, আইএসএফ যে অধিকারের জন্য লড়াইটা করতে নেমেছে সেই অধিকারের জন্য আমাদের লড়াই কোনো মতে থামবে না। আপনাদের এই অঞ্চলের ওহিদুলের ওপর যে কিছুদিন আগে সন্ত্রাস নেমেছিল, দীর্ঘদিন, এর আগে 42 দিনও জেলে থেকেছে, তারপরেও পঞ্চায়েত ভোটের পরেও জেল খেটেছে। যাই হোক, সেই জেল খাটা সত্ত্বেও ও নির্বাচনে জয়ী হয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছে এবং আপনাদের ভাঙড়ের মধ্যে বহু অঞ্চল রয়েছেন যারা হয়তো নির্বাচনের নমিনেশন কিংবা 2 জন ডাক্তার আছে, তার চেয়ে বেশি ডাক্তার নেই। ফলত মানুষ যখন সেখানে চিকিৎসা করাতে যাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে চলে যেতে হচ্ছে হয় টাকা খরচা করে নার্সিং হোমে, আর তা না হলে সরকারি হাসপাতালে কলকাতায় এক দরজা থেকে আরেক দরজায় ছুটে ছুটে বেড়াতে হচ্ছে। আর এখন আরেকটা পরিষেবা এসেছে কি নাকি স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরকার বলছে যে আপনারা তো প্রাইভেট নার্সিং হোমে গেলে চিকিৎসা পাবেন। আচ্ছা বলুন তো, স্বাস্থ্যসাথী এই স্কিমটার মানে কি? একজনের কাছে, এই যে প্রত্যেক পরিবারের কাছে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, কি পরিষেবা দেওয়া হয় তাতে করে? আজকে আপনি যদি একটা কোনো অপারেশন করাতে গেলে নার্সিং হোমে চিকিৎসা করাতে যান, সেখানে নার্সিং হোম আপনার এই অপারেশনটা করার জন্য যে বিলটা করবে সেই বিল মেটাবে রাজ্য সরকার। এই তো স্বাস্থ্যসাথীর নাম, এই তো স্বাস্থ্যসাথীর ব্যাপার। এখন বলুন তো আমাদের নার্সিং হোমের অভিজ্ঞতা কি বলে? আপনাদের প্রত্যেকের কম বেশি সেই অভিজ্ঞতা আছে যে একটা সরকারি হাসপাতালে গিয়ে যদি একটা চিকিৎসা করতে 1000 টাকা খরচ হতো, তাহলে নার্সিং হোমে সেই একই চিকিৎসা করাতে অন্তত 5000 টাকা খরচ হবে। এর নামই বেসরকারি নার্সিং হোম। কারণ এই বেসরকারি নার্সিং হোমগুলো যারা খুলে রেখেছেন তারা ব্যবসা করছেন। তাদের চিকিৎসা পরিষেবা দেওয়াটা উদ্দেশ্য নয়, তাদের টাকা নিয়ে একটা প্রাইভেট নার্সিং হোমের নামে, স্বাস্থ্যের নামে একটা ব্যবসা চালানো হচ্ছে উদ্দেশ্য। এখন সরকার স্বাস্থ্যসাথী কার্ডের নামে যে টাকা প্রাইভেট নার্সিং হোমের মালিকদেরকে দিচ্ছে, সেই পরিমাণ টাকা যদি সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে লাগানো হতো, যদি সরকারি হাসপাতালে বরাদ্দ করা হতো, তাহলে সরকারি হাসপাতালগুলোর আজকে এই অবস্থা থাকতো কি? নিশ্চয়ই থাকতো না। তাহলে মানুষ যদি সরকারি হাসপাতালে গিয়ে সেই চিকিৎসা পেতেন, তাহলে কি টাকা খরচা করে নার্সিং হোমে যেতে হতো? অটোমেটিক নার্সিং হোমে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেত। স্বাস্থ্যসাথী স্কিমে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে বিপুল পরিমাণ টাকা খরচ করছে, সেই টাকা দিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়। আমাদের এখানকার বহু ছেলেরা রয়েছেন যারা কাজের সন্ধানে এখন দক্ষিণ ভারতের দিকে চলে যান। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, এই সমস্ত জায়গায় অনেকেই আছে কাজ করতে যান। যারা এরকম কাজ করতে গেছেন তাদের হয়তো কম বেশি অভিজ্ঞতা থাকবে যে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোতে, বিশেষ করে তামিলনাড়ু এবং কেরালাতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যা চিকিৎসা পাওয়া যায় তা আমাদের এখানকার প্রাইভেট নার্সিং হোমের চিকিৎসাকেও হার মানায়। এইখানে সরকারি হাসপাতালে যে পরিমাণ ডাক্তার থাকে, যে পরিমাণ নার্স থাকে, ওষুধের ব্যবস্থা যেভাবে থাকে, বেডের সংখ্যা যা থাকে, দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গ তার ধারে কাছেও আসে না। তাহলে স্বাস্থ্যসাথীতে রাজ্য সরকার আজকে যে টাকা বরাদ্দ করছে, সেই টাকা দিয়ে কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো যেত না? এই প্রশ্ন আসবে, আইএসএফ এই প্রশ্ন তুলবে।
একই রকম ভাবে আপনারা দেখুন কাজের প্রশ্নে যদি আমরা চলে আসি, লকডাউনের পরে আমরা দেখছি কি এই যে 2 বছর করোনা করে যে সারা রাজ্যে যে তুলকালাম চালানো হলো, সাধারণ মানুষের উপর একরকম বুলডোজার চালানো হলো যে আপনি ঘর থেকে বেরোতে পারবেন না, এই বাজারে যেতে পারবেন না, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। 2 বছর ধরে আজকে সময় দাঁড়িয়ে ভাবা যায় যে একটা দেশে একটা রাজ্যে 2 বছর ধরে সরকারি স্কুলগুলো বন্ধ থাকলো, অথচ ওই লকডাউনের সময় শপিং মল খোলা থেকেছে, সিনেমা হল খোলা থেকেছে, রেস্টুরেন্ট খোলা থেকেছে, সুইমিং পুল খোলা থেকেছে, বড়লোক বাবুরা যেখানে যে ক্লাবে যায় সেই সমস্ত ক্লাব খোলা থেকেছে। তাহলে লকডাউন কি করোনা ভাইরাস কি শুধুমাত্র স্কুলগুলোতে গিয়েছিল? কেন আজকে এই প্রশ্ন তুলতে হবে যে 2 বছর লকডাউনের নাম করে, করোনা ভাইরাসের নাম করে যে মানুষের উপর যে তাণ্ডব চালানো হলো, মাত্র 4 ঘন্টার নোটিশে নরেন্দ্র মোদী যে লকডাউন ঘোষণা করলেন, আজকে ডাক্তাররা সেই প্রশ্ন তুলছেন। আজকে খবরের কাগজে প্রত্যেকদিন বেরোচ্ছে ছোট ছোট খবর, দেখা যাচ্ছে করোনা এই ব্যবস্থাটা আসলে একটা ভাওতা। করোনা আর 5টা সাধারণ সর্দি কাশির মতো সাধারণ একটি রোগ, কিন্তু তাকে নিয়ে যে রাজনীতি করা হয়েছিল, এবং সবচেয়ে বড় রাজনীতি করা হয়েছিল কি নিয়ে? বলে দেওয়া হলো সবার করোনা হয়েছে, এবং উপায় কি? করোনা থেকে যদি বাঁচতে হয় আপনাকে ভ্যাকসিন নিতে হবে। সেই ভ্যাকসিনটা আদৌ পরীক্ষা হয়েছে কিনা, সরকার যে আমাদের শরীরে এক একটা করে ভ্যাকসিন পুড়ে দিচ্ছে, সেই ভ্যাকসিনটা পরীক্ষিত হয়েছে কিনা, এই প্রশ্ন আজকে উঠবে। রক্তদান শিবির থেকে মানুষের স্বাস্থ্যের প্রসঙ্গ আসবে, কারণ একজন ডাক্তার যখন আমার শরীরে একটা ইনজেকশন ফুটিয়ে দিচ্ছে, আমার পক্ষে জানা সম্ভব না ওই ওষুধটার মধ্যে কি আছে। তাহলে আমি যখন আমার শরীরে একটা ওষুধ প্রয়োগ করতে দিচ্ছি, আমাকে ফার্স্টে জানতে হবে যে ওষুধটার ফলাফলটা কি। এই যে করোনার ভ্যাকসিনের নাম করে যে মানুষের উপর যে একটা সন্ত্রাস তৈরি করা হলো, যে ভ্যাকসিন না নিলেই মৃত্যু হবে, ভ্যাকসিন না নিলেই এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, আজকে তো সেটা প্রমাণিত হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার ফলেও বহু মানুষের বিভিন্ন রকম রোগ জ্বালা দেখা দিয়েছে, এবং এই ভ্যাকসিনটা আদৌ প্রমাণিত নয়। এবং এই লকডাউনের সময় করে দেখুন যে লকডাউনে স্কুলগুলো বন্ধ হয়ে গেল। আমাদের এই দেশের শ্রমিকরা যে বিভিন্ন শহরে, কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ চেন্নাইয়ে কাজ করতেন, তারা কেউ পায়ে হেঁটে, কেউ কোনো ক্রমে বাসে চড়ে, কেউ লরির পিছনে চেপে বাড়ি ফিরলেন, রাস্তায় আস্তে আস্তে রেল লাইনে চাপা পড়ে মারা গেলেন। এই যে পরিস্থিতির মধ্য দিয়ে 2 বছর আমাদের গোটা রাজ্য, গোটা দেশ চললো, তারপরে আমরা কি পেলাম? এই 2 বছরের মধ্যে সারা রাজ্যে কিন্তু আমাদের বাংলাতে এবং সারা দেশেও 100 দিনের কাজ কিন্তু ভালোভাবে হওয়ার কথা ছিল, কারণ মানুষের হাতে সেই সময় কোনো বিকল্প কাজের ব্যবস্থা ছিল না। কিন্তু আমরা কি দেখলাম? এই 2 বছর পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকলো, প্রায় কেউই কাজ পায়নি। কেন কাজ পায়নি তার কোনো উত্তর আমাদের কাছে নেই। আচ্ছা, 100 দিনের কাজের যে আইনটা, সেটা তো 2006 সালে তৈরি হয়েছে। এই 100 দিনের কাজের আইন বলছে যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করেন তাদের প্রত্যেকের প্রতি বছর 100 দিনের কাজ পাওয়াটা অধিকার, কারো কাছে চাইতে হবে না। যে কেউ গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করেন তারা চাইলে কাজ করতে পারেন। এই প্রচারটা আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত, কোনো সরকার আপনাদের বাড়ি বাড়ি গিয়ে করেছে? কেউ আপনাদেরকে জানিয়েছে যে আপনি কিন্তু আপনার হাতে যদি এখন চাষের কাজ না থাকে, যদি এখন অন্য কোনো কাজ না থাকে, আপনি 100 দিনের কাজ করতে পারেন, আবেদন করুন? কেউ জানায়নি। একই রকম ভাবে জব কার্ড, 100 দিনের কাজ এবং জব কার্ড, এই দুটো আইন, এই 100 দিনের কাজের আইন অনুযায়ী বলছে যে আমি যদি বাড়ি বসে থাকি, সে আমি বাড়ির পুরুষ হতে পারি, মহিলা হতে পারি, যে কোনো পূর্ণবয়স্ক যে কোনো মানুষ যদি কাজ করতে চান, তিনি কাজের আবেদন করলে তার 15 দিনের মধ্যে কাজ পাওয়াটা তার আইনি অধিকার। সরকার তাকে কাজ দিতে বাধ্য। যদি কাজ দিতে সরকার না পারে, তাহলে 15 দিনের পর থেকে তাকে বাড়ি বসে বেকার ভাতা দিতে হবে। এটাও আমার আইনি অধিকার। আজ পর্যন্ত 100 দিনের কাজ না পেয়ে কেউ বেকার ভাতা পেয়েছেন? এখানে যারা আছেন কেউ পেয়েছেন? 100 দিনের কাজ আবেদন চেয়েছেন কিন্তু পাননি, কিন্তু আপনাকে বেকার ভাতা দিয়েছে? কেউ পাননি। কেন পাননি? তার কারণ হচ্ছে আপনাদের কাছে এই তথ্যটাই ছিল না যে 100 দিনের কাজ না পেলেও বেকার ভাতার ব্যবস্থা রয়েছে।
আজকে জব কার্ড পেতে গিয়ে দেখা যায় বিভিন্ন একে তাকে ধরতে হয়, এই পঞ্চায়েত মেম্বারকে ওকে ধরতে হয়, তাকে ধরতে হয়, একে ওকে বলে একটা জব কার্ড আদায় করতে হয়। কোথাও কোথাও জব কার্ডের জন্য টাকাও দিতে হয়, 100, 200, 500, 1000 টাকা অবধি জব কার্ডের জন্য দেওয়া হয়। 100 দিনের কাজের আইন কি বলছে? 100 দিনের কাজের আইন বলছে যে কেউ যদি জব কার্ডের জন্য আবেদন করে তাহলে 15 দিনের মধ্যে জব কার্ড পাওয়াটাও তার আইনি অধিকার। এমনকি জব কার্ড বানাতে যে ফটো তুলতে হয় সেই ফটো তোলার খরচটাও পঞ্চায়েতকে বহন করতে হয়, সেইটার জন্য টাকা দিতে হয় না যদি কেউ আবেদন করেন। কিন্তু এই সমস্ত অধিকারগুলো কোনোটাই বাস্তবে প্রয়োগ হয়নি। তার কারণ হচ্ছে এইটা নিয়ে কোনো প্রচার সরকারের তরফ থেকে এতদিন পর্যন্ত হয়নি। আর এই প্রচারগুলো হয়নি বলেই একটা বিরাট অন্ধকার থেকে গেছে। আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে হয়েছে বিভিন্ন জায়গায় চুরি হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, রেশনের টাকা চুরি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে। যাই হোক, আজকে রক্তদান শিবিরের এই সভায় আমি সেই চুরির ওই অন্ধকারে আর ঢুকতে চাইছি না, কারণ আমরা আইএসএফ এর উদ্যোগে একটা আলোর দিকে হাঁটছি। আইএসএফ বারবার এই আওয়াজ রাখছে যে আমরা শুধুমাত্র ক্ষমতা বদল করতে আসিনি, আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি। অর্থাৎ আমরা মানুষের কি অধিকার আছে, কাজ করার অধিকার কি আছে, রেশনের অধিকার কি আছে, মিড ডে মিলের অধিকার কি আছে, বাসস্থানের অধিকার কি আছে, স্বাস্থ্যের অধিকার কি আছে, সেই নিয়ে আমরা আইএসএফ এর যারা কর্মীরা রয়েছেন আমাদেরকে সচেতন হতে হবে। এবং আইএসএফ এর একজন সক্রিয় কর্মী হিসেবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এটা গ্রামের আর 5 জন যারা এই সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না তাদের প্রত্যেকের কাছে এই খবরগুলো পৌঁছে দিতে হবে যে সরকার এতদিন পর্যন্ত আমাদের অন্ধকারে রেখেছিল। আজকে আমরা বিরোধী রাজনৈতিক দল হিসেবে সেই অন্ধকারে আলো ফেলতে এসেছি। আমাদের দায়িত্ব হলো মানুষের অজ্ঞানতার যে অন্ধকার, সেই অন্ধকারকে সরিয়ে সেখানে আলো ফেলা, জ্ঞানের আলো নিয়ে আসা। নওশাদ ভাইজানের মতো বিধায়ককে আপনারা পেয়েছেন, আপনারা দেখছেন প্রত্যেক দিন বিধানসভায় তিনি আওয়াজ তুলছেন। কিছুদিন আগেও এই গত সপ্তাহে 1.5 সপ্তাহ আগে যে বৃষ্টি হয়ে গেল, অকাল বৃষ্টি, সেই বৃষ্টিতে ফসলের বিরাট ক্ষতি হয়েছে। আপনাদের ভাঙড় এলাকাতেও যেহেতু প্রচুর শাকসবজি চাষ হয়, সবজির অনেক বেশি ক্ষতি হয়েছে।